এই ভিডিওটা জাস্ট বানানো হচ্ছে একটু আপনাদের সতর্ক করে দেওয়ার জন্য। কেন সতর্ক করব? যে বাজার নামতে চলেছে কি নাকি এখান থেকে বাড়বে, এটা তো একটুখানি নলেজ পাবেন। অ্যান্ড একটুখানি যদি বাজার বাড়েও বা বাজার নামেও, এটা আপনার নিজস্ব অ্যানালাইজ হতে পারে। আপনার মনেও একটা কিছু হতে পারে যে বাজার হয়তো এখান থেকে বাড়বে বা বাজার হয়তো এখান থেকে কমবে। আপনাদের সবার নিজস্ব ওপিনিয়ন আছে, তো ওপিনিয়ন থাকলেও একটু সতর্ক আপনাকে হয়ে যেতে হবে। এখানটা কিছু কিছু আমি আজকে জিনিস দেখাবো সেটার জন্য। আর মার্কেট তৈরি কি আবার একটা তৈরি করছে ট্র্যাপ? আগেরবার 23,800 গিয়ে যে নেমেছিল, ওরকম একটা ট্র্যাপ কি আবার তৈরি করছে, নাকি আরএসআই ডেটা কি দেখাচ্ছে সেটা আমি আমার পুরো স্ক্রিনে গিয়ে দেখাবো। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ। একটা আমাদের বলতে পারেন মিনি অ্যাচিভমেন্ট পূরণ হলো, যে এটা নিয়ে আমাদের 199টা ভিডিও, এইটা পোস্ট হওয়ার পর 200টা ভিডিও কমপ্লিট হবে। তো আমাদের ডাবল সেঞ্চুরি ভিডিওসের 200টা ভিডিও, নট আ ম্যাটার অফ, যে কোনোদিন ভাবতে পারিনি আমি 200টা ভিডিও বানাবো। তো আমরা স্টার্ট করেছিলাম 2021-এ, 2021-এ আমাদের প্রথম ভিডিও পাবলিশ হয়। তবে থেকে আমরা স্টক মার্কেট নিয়ে আপনাদেরকে এডুকেট করার চেষ্টা করছি। 2022 চলে গেছে, রেগুলারলি 2023-এর উপর আমরা কি করেছি, ভিডিওস আপলোড করেছি। 24 থেকে অনেকেই আমাকে দেখছেন, মানে এটা 2025। তো 1, 2, 3, 4, 5 নম্বর বছর যেটা আমরা স্টক মার্কেটে আপনাদেরকে, যারা যারা অনেকে আছেন যে প্রথম ভিডিও থেকে আমাদের সাথে জুড়ে আছে, তাদেরকে তো হাত জোর করে মানে কি বলবো, মানে থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমি বলতে চাই, তাদেরকে স্পেশালি। 5 নম্বর বছর যেটা আমরা ভিডিও বানাচ্ছি, অ্যান্ড তার মধ্যে আমরা আজকে 200টা ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি। তো আপনারা যদি এরকম ইনফরমেটিভ ভিডিও, অনেক কিছু চেঞ্জেস হয়েছে, অনেক কিছু আপডেটস এসছে। আগে আমি এরকম ভিডিও বানাতাম না, এখন নতুন সেট আপ নিয়ে ডিজিটাল বোর্ড দিয়ে আমরা সব কিছু, নয়েজ ক্যান্সেলেশন পাশে আছে, সব কিছু নিয়ে একটা পিওর স্টুডিও বানিয়ে আমরা এখন ভিডিও বানাই। আগে সেটা আমি হোয়াইট বোর্ড দিয়ে শুরু করেছিলাম, আপনারা জানেন, পুরনো ভিউয়ার্স আছে তারা জানেন, ঠিক আছে। তো এরকম মার্কেট রিলেটেড, ম্যাক্রো ইকোনমিক্স রিলেটেড যদি আপনারা ভিডিওস দেখতে পছন্দ করেন, তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন যদি আপনি নতুন হয়। 200 নম্বর ভিডিওতে এসেও যদি আপনি নতুন হন, ফিউচারে অনেকে আসবেন যারা এখন আমাকে ডিসকভারও করেননি, তো তারা সবাই সাবস্ক্রাইব করতে পারেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই সেটাতে। এবারে কি আজকে কিসের উপর ডিসকাস করব? আজকে মার্কেটের উপর ডিসকাস করব। গোল্ড, নিফটি, ব্যাংক নিফটি, স্মল ক্যাপ ইন্ডেক্স, মিড ক্যাপ ইন্ডেক্স, সবকিছু আরএসআই চেক করব, সবকিছু কেমন কি প্যাটার্ন তৈরি করছে, কোথায়কার রেজিস্ট্যান্স আছে, ওয়াই ডেটা চেক করব। অ্যান্ড কিছু কিছু আমাদের কোয়ার্টারলি রেজাল্ট আসছে, সেগুলোর উপর কি ধ্যান দেওয়া উচিত, অ্যান্ড মার্কেট কি হতে পারে না হতে পারে সেগুলোর উপর আমরা ফোকাস করব। তো একদম ফার্স্টে চলে যাই। সতর্ক কেন হব, সতর্ক কেন হবে এটা দিয়ে স্টার্ট করো। চার্টে গিয়ে বাজার কি নামতে চলেছে, এখানে কোশ্চেন মার্ক লাগাতে হতো, সরি। মার্কেট একটা কি ট্র্যাপ তৈরি করছে, আর আরএসআই ডেটা, এইগুলো নিয়ে এখন ডিসকাশন তৈরি হবে। তো এখানে ফার্স্টে আমি চার্টে চলে যাচ্ছি। চার্ট এখানে কি বলছে, কারেন্টলি নিফটি আছে, নিফটি কারেন্টলি আজকে আছে 24,167, এখানে ক্লোজ দিয়েছে। তো আগের ভিডিওতে আমি দেখবেন বলেছিলাম যে একটা লিকুইডিটি ট্র্যাপ জোন, উপরে অনেকে স্টপ লস সাইকোলজিক্যাল লেভেল 24,000-এর উপর লাগানো আছে। তো 24,200 অব্দি যে কোনো দিন আমরা বলবো যে কনফার্ম যেতেই পারে, কোনো ব্যাপার না। সেটা আগের ভিডিওতে যেটা পোস্ট করেছিলাম সেই ভিডিওতেই বলা আছে। এই ভিডিওটাতেই বলা আছে যে 24,200 অব্দি আমরা রিসেন্ট টাইমসে শর্ট টার্মের জন্য দেখতে পারি। ওকে, এবার যদি আমি নিফটির চার্টে গিয়ে অ্যানালাইজ করি একটু, নিফটি, ওকে। তো নিফটির চার্টে আমি এখানে গেলাম, নিফটি এখন 24,167 এই রেঞ্জে এখন ঘুরছে। নিফটি এখানে কারেন্টলি একটা দেখতে পাচ্ছি, এখানে একটা বড় একটা রেজিস্ট্যান্স, যেখান থেকে আগের বার পড়েছিল সেই রেজিস্ট্যান্সের কাছাকাছি ক্লোজ দিয়েছে আর ঘুরছে। এখানে একটা তৈরি করেছে কাইন্ড অফ একটা ডজি ক্যান্ডেল, আপনারা এটাকে ডজি ক্যান্ডেলও বলতে পারেন, ঠিক আছে। বা আপনারা এটাকে অনেকে বলবে হ্যাঙ্গিং ম্যানও বলতে পারেন, যেটা হ্যামারের উপর যেটা তৈরি হয়, মানে একটা হাতুড়ি বা হ্যামার ক্যান্ডেল যে নিচে হয়, সেটা উপরে যদি আপ ট্রেন্ডে হয় রেজিস্ট্যান্সের কাছে, সেটাকে হ্যাঙ্গিং ম্যান বলতে পারেন, বা এটাকে ডজিও সিম্পল ভাষাতে বলতে পারেন, যেটা খুশি।
তো ডজি ক্যান্ডেল মানে কি? ডজি ক্যান্ডেল মানে আগেও বলেছিলাম যেটা কনফিউশন মতো ক্রিয়েট হচ্ছে, কনফিউশন ক্যান্ডেল। ঠিক আছে, ডজি ক্যান্ডেল মানে একটাই ক্যান্ডেলটা কনফিউশন ক্রিয়েট হচ্ছে, যে এখান থেকে মার্কেট একবার উপরে গেছে, এইখানে যে একটা ক্রিয়েট হয়েছিল, এই দেখুন এখানে ক্রিয়েট হয়েছিল, তখনও বলেছিলাম যে একবার একটা উইক বানিয়েছে, উইক বানিয়ে অনেকে ভাবছে এখান থেকে বাইং করবো কিনা, আবার সেলাররা এখান থেকে সেলিং করতে যাচ্ছে, অনেকে ভাবছে সেল করবো কিনা, এখান থেকে ব্রেকআউট দিয়ে উপরে চলে যাবে না তো, নাকি এখান থেকে আবার নিচে চলে যাবে, এটা কনফিউশন এখানে ক্রিয়েট হচ্ছে। ওই জন্য কনফিউশন যখনই ক্রিয়েট হয় সেখানে একটা মেনলি ডজি ক্যান্ডেলের মতোই ক্রিয়েট হয়। তো এখানেও ক্রিয়েট হয়েছে, এখানেও ক্রিয়েট হয়েছে, এটা একটা ভালো ডজি ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। দেখার বিষয় হবে হচ্ছে নেক্সট ট্রেডিং ডে, পরের দিন, যদি পরের দিন কালকে যদি একটা রেড ক্যান্ডেল ক্লোজিং দেয় যেটার বডি এর নিচে থাকে, মানে যদি এইরকম টাইপের হয়, ধরুন আমি ব্রাশ দিয়ে দেখাচ্ছি এখানে, যদি এইরকম একটা হয়, এখানে একটা ধরুন রেড ক্যান্ডেল হলো এরকম, পরের দিন যদি একটা রেড ক্যান্ডেল হয়, সেটা ছোট হতে পারে বড় হতে পারে, এরকম যদি একটা রেড ক্যান্ডেল তৈরি হয় এখানে, তাহলে বুঝবো এটা ডজি ক্যান্ডেলের যে নিচে যাবে উপরে, বা হ্যাঙ্গিং ম্যান যাই আপনি বলেন, সেটা কনফার্মেশন তৈরি হলো। পরের দিন যদি আবার কালকে যদি একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয় বা বডির নিচে কিছু ক্লোজিং না দেয়, তাহলে এটা অসুবিধা নেই। এখানে যদি একটা এর পরের দিন কালকে যদি একটা রেড ক্যান্ডেল নিচে এই বডির নিচে যদি ক্লোজ দেয়, তাহলে বুঝবো এখানে একটা আরো একটা সতর্ক থাকা উচিত, আরো একটা স্টেপ সতর্ক থাকা উচিত। এটা আমি আগে থেকে আপনাদের বলে দিলাম যাতে আপনি সতর্ক থাকতে পারেন। অনেকে ভাবছেন এখান থেকে আমি বাইং করবো, বাইং কখন করতে পারেন? যখন সবকিছু হয়ে যাক, ব্রেকআউট দিক, তারপরে বাইং করবেন। অনেকে ভাবছেন এখান থেকে আমি পুট কিনবো, কিচ্ছু কিনতে হবে না, কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইসও না, সেটা আপনার অ্যানালিসিস হিসেবে আপনি করবেন বা আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজার আপনাকে বলবে। কিন্তু এখানে কনফার্মেশন এখনো কিছু দেয়নি, কালকে কনফার্মেশন দেবে। যদি এখানে একটা রেড ক্যান্ডেল তৈরি হয়ে বডি ক্লোজিং দেয়, তাহলে এখানে একটা 85% চান্স হয়ে যাবে যে মার্কেট এখান থেকে আবার পড়বে, অ্যাটলিস্ট এই গ্যাপটা ফিল তো হবেই ফার্স্টে, এই গ্যাপটা অবধি ফিল হবে, এটা হচ্ছে নাম্বার ওয়ান। তারপর আস্তে আস্তে ডিসকাস করবো, তারপরে হয়তো এই গ্যাপগুলো ফিল হবে হবে না পরে ডিসকাস করবো, আগে কালকেরটা তৈরি হোক। সেকেন্ড থিং ইজ 66 এর কাছে এখন আরএসআই আছে। আগের ভিডিওতে ডিসকাস করেছি আরএসআইটা এখানে দেখা উচিত, যে আরএসআই নিশ্চয়ই এমন না যে আরএসআই ধরুন এখান থেকে বেড়ে 70 75 80 চলে যাবে, অ্যান্ড তারপরেও বলবেন আপনারা এমনি এমনি বলে যাবেন যে মার্কেট বাড়বে। তো আরএসআই যখনই 70 বা তার আশেপাশে থাকে, 75 65 70 এই রেঞ্জে থাকে, তখন সেটা ওভার বট জোনের মধ্যে তৈরি হয়, বেশি বাইং হয়ে গেছে, এবার একটু মার্কেট হয়তো পুল ব্যাক দিতে পারে। তো যেমনি এখানে হয়েছিল, দেখুন আরএসআই 70-র কাছে 71-এ পৌঁছে তারপরে ডাউন গেছে, ঠিক আছে। তো আরএসআই এখান থেকে ডাউন গেছে, আরএসআই যবেই 70 টাচ করেছে ডাউন গেছে, তো এখানেও একটু 70-এর কাছাকাছি, মানে 4 পয়েন্ট নিচে 66-এ কারেন্টলি এখানে ট্রেড করছে। তো এখানে ওই জন্য একটু এই ভিডিওটা বানানো সতর্ক করে দেওয়ার জন্য, যে আপনারা পরের দিন ক্যান্ডেলটা দেখুন, রেড ক্যান্ডেল হলে খুবই ভালো, সরি রেড ক্যান্ডেল হলে আরো সতর্ক হওয়া উচিত, আর যদি না হয় তাহলে খুব ভালো, এখনো ভয়ের কিছু নেই। আরএসআই এখনো 70-এর উপর যায়নি, যদি 70-এর উপর যায় তাহলে তো একদম 100% রেড অ্যালার্ট। ব্যাংক নিফটির উপর আমরা ডিসকাশন করব, ব্যাংক নিফটির উপর ডিসকাশন করব। ব্যাংক নিফটি অলরেডি এখানে 76.51-এ চলছে, তো এখানে তো অলরেডি একটা রেড অ্যালার্ট তৈরি হতেই হবে, বিকজ প্রত্যেকবার 70-এর উপর 75 70-এর কাছ থেকে কি হয়, এটা তো সব যে কোনো স্টক, যে কোনো দেশের যে কোনো ফিনান্সিয়াল চার্ট করে দেখবেন 75 80 70 এই রেঞ্জ থেকে কি হয়। তো এখানে তো অল টাইম হাই ক্রিয়েট করছে, তো অল টাইম হাইয়ের পরে রেজিস্ট্যান্সটাই ব্রেক করে যখন আবার সাপোর্ট বানাতে আসে, তখন হয়তো আবার ডাউন আসতে পারে। তো এখান থেকে ওটা সতর্ক হতে হবে। তো ব্যাংক নিফটিতে বা নিফটিতে যদি কেউ এখানে কল সাইডে কিনে যেতে চান, যে আমি হচ্ছে কল কিনে বসে আছি বা কল সাইডে আমি ট্রেড করতে চাই, তারা কি করবেন আমি একটু পরে বুঝিয়ে দিচ্ছি তারা কি করবেন। এবারে চলে যাই একটু ধরুন স্মল ক্যাপ। আচ্ছা গোল্ডে তার আগে বলি, আমার যে কনফিডেন্স যে আসে না মনের মধ্যে, কনফিডেন্স যে মার্কেট অল টাইম হাই ব্রেক করে উপরে যাবে বা মার্কেট একদম উপরে যাবেই যাবে, ওই কনফিডেন্সটা কখন আসে? যখন এইরকম কোন একটা চার্ট তৈরি হয়, দেখুন কোনো চার্টে কোনো গ্যাপ নেই, গোল্ড দেখতে পাচ্ছেন উঠেছে, এখানে গ্যাপ আছে ঠিক আছে, এটা নিচে এসে হয়তো ফিলও হয়ে যাবে। আগের ভিডিওতে একজন গোল্ড নিয়ে জিজ্ঞাসা করেছিলেন, তখন আমি বলেছিলাম গোল্ড 97,000 টাচ করতে পারে, ইনফ্যাক্ট এই বছরের মধ্যে 1 লাখ টাচ করতে পারে। এত তাড়াতাড়ি 1 লাখের কাছে চলে যাবে, 97,000 চলে যাবে ভাবতেও পারিনি, ঠিক আছে। তো 97,000 তো ওপরেই চলছে, অ্যান্ড 1 লাখের থেকে একটু নিচে হাই বানিয়েছে আজকে অ্যাপ্রক্স, দেখতে পাচ্ছেন হাই 99,358, এটা হচ্ছে তার গোল্ডের হাই।
এবারে এই চারটার মধ্যে কি, এই চারটার মধ্যে সততা আছে। সততা মানে ভালো চার্ট। দেখুন কোনো গ্যাপ নেই, কিছু নেই। গ্যাপ ফিল হওয়ার তো ফার্স্ট অফ অল ভয় নেই গ্যাপ ফিলিং থিওরি হিসাবে, কিন্তু এখানে দেখুন প্রত্যেকটা পয়েন্ট টেস্ট করে 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 বেড়েছে। তো এই চার্টটা খুব ভালো চার্ট। এইরকম চার্ট হলে কোনো টেনশন থাকে না যে মার্কেট হ্যাঁ উপরে যাবে, উপরে র্যালি করবে। বাট যদি গ্যাপ নিয়ে এরকম চার্ট হয়, যেটা নিফটিতে বা ব্যাংক নিফটিতে হয়েছে, সেখানেই চলে আসে ভয় যে গ্যাপ যা হচ্ছে গ্যাপটা তো ফিল করতে হবে। নিফটিতে হয়তো অলরেডি আমি বলেওছি যে গ্যাপ অনেক রয়েছে, তো সেই গ্যাপগুলো তো ফিল হতেও পারে। ঠিক আছে, আচ্ছা নেক্সট ইজ স্মল ক্যাপ যদি দেখি, বিকজ অনেকে স্মল ক্যাপে এক্সপোজার নেওয়া আছে। তো যাদের যাদের স্মল ক্যাপ কোম্পানি নিফটি 50 মানে 50টা কোম্পানির দেশের, ওখানে ইনভেস্ট করা নেই, তাছাড়া আপনি তারপরের 150টা কোম্পানির মধ্যে যদি ইনভেস্ট করেন সেটা মিড ক্যাপ, তারপরের আপনি 250টা কোম্পানির মধ্যে ইনভেস্ট করছেন সেটা স্মল ক্যাপ। ঠিক আছে, তো এরমভাবে জিনিসটা হচ্ছে। তো এইবারে কি হচ্ছে, স্মল ক্যাপে 64-এর কাছে কারেন্টলি আছে, রেজিস্ট্যান্স থেকে একটুখানি দূরেই আছে কারেন্টলি। রেজিস্ট্যান্স আছে ধরুন এখানে কারেন্ট রেজিস্ট্যান্স 17,200-এর কাছে আছে, তো ওখান থেকে অ্যাপ্রক্স 300 পয়েন্ট দূরে। তো দেখা যাক 300 পয়েন্ট যদি এখানে একটু র্যালি দেয়, ওপরে যায় বা কিছু, তাহলে এটা হয়তো 70-এর কাছে টাচ করবে। অ্যান্ড 70-এর কাছে টাচ করলে আরএসআইতে কি হয় আমরা জানি, বিকজ ওখান থেকে মার্কেটটা জেনারেলি বা যে কোনো জিনিসই, যে কোনো ইন্ডেক্স হোক স্টক হোক, একটুখানি পুলব্যাক দেখায়, বিকজ ওটা ওভার বাইং হয়ে গেছে, ওভারবট জোন ওটা, সিম্পল, এটা সবাই জানে মোটামুটি। মিড ক্যাপটাও চেক করে নিই, মিড ক্যাপও সেম মোটামুটি 66-এর কাছে চলছে, অ্যান্ড এটা কারেন্টলি রেজিস্ট্যান্সের কাছেই আছে। এইটা রেজিস্ট্যান্স, একটা ইমিডিয়েট রেজিস্ট্যান্স এইটা 100 পয়েন্ট দূরে, আর এইটা তার ইমিডিয়েট রেজিস্ট্যান্স, স্ট্রং রেজিস্ট্যান্স যেটা বলি, এটা উইক রেজিস্ট্যান্স, এটা স্ট্রং রেজিস্ট্যান্স, অ্যাপ্রক্স মোটামুটি ওই 800 পয়েন্ট মতো দূরে আছে, 800-1000 পয়েন্ট দূরে আছে। তো এইটা হচ্ছে মিড ক্যাপের ক্ষেত্রে হয়ে গেল। বাকি যদি টুকটাক নিউজ বলি, কালকে ইউএস মার্কেট কেন পড়েছে, 3%, 4% পুরোপুরি কেন ডাউন গেছে, নিজেদের মধ্যে ঝগড়া হচ্ছে। ফেডের চেয়ারম্যান জেরম পাওয়েল অ্যান্ড ডোনাল্ড ট্রাম্প বলছে রেড কার্ড করো, অ্যান্ড পাওয়েল সাহেব বলছে রেড কার্ড আমি করবো না, তো ওইটার জন্য একে ওই বলছে, ওকে ওই বলছে, তো ওই জন্য কনফিউশন ক্রিয়েট হচ্ছে বলে ওখানে নিজেদের মার্কেটই নিজেরা পড়েছে। তো ওটা তাদের ইন্টারনাল দেশের ব্যাপার, তো আমাদের সাথে কিছু না। তাই জন্য আমরা অন্যবার দেখেছি ইউএস মার্কেট বেশি পড়লে, 4-5% পড়লে ইন্ডিয়ান মার্কেটে কিছু না কিছু এফেক্ট হয়। আজকে হয়নি কেন, বিকজ এটা ইন্টারনাল নিজস্ব ব্যাপার, তো এমন কিছু না। মার্কেট যদি পড়তে হয় তাহলে কি কি ট্রিগার আমাদের মাথায় রাখতে হবে আজকে আমরা জেনে নিই। 2-3টে ট্রিগার আমাদের মাথায় রাখতে হবে। প্রথম হচ্ছে আমাদের চায়না কোনো ট্যারিফ নিয়ে নিউজ বলছে কিনা, চায়না সব থেকে ইম্পর্টেন্ট এখানে, চায়না কোনো ট্যারিফ নিয়ে নিউজ বলছে কিনা, এখনো কিছু বলেনি। তো চায়না যদি কোনো ট্যারিফ নিয়ে নিউজ, কিছু বাজে কোনো নিউজ আসে, তাহলে একটা নেগেটিভ। সেকেন্ড, নেগেটিভগুলোকে মাথায় রাখতে হবে। পজিটিভে আর কি আছে, মার্কেট তো আমরাও জানি 26,000 যাবে, 30,000 যাবে, এক সময় হয়তো 1 লাখও যাবে, কিছু আসবে। তো উপরটা দেখতে নেই, নিচটা দেখতে হয় বেশিরভাগ, নেগেটিভটা মাথায় রাখতে হয় যাতে আমি কোনো সময় ফেসে না যাই। অনেকে যে আছেন না যে কিছু না দেখে সুইং ট্রেডিং নিয়ে নিয়েছিলেন 2 মাস 3 মাস 5 মাস আগে, অ্যান্ড কিনে নিয়ে ফেসে গেছেন, তো সেই ক্ষেত্রে যাতে ফেসে না যান। ঠিক আছে, ওইগুলো যে নেগেটিভ সাইডটা আপনাকে আগে মাথায় রাখতে হবে। পজিটিভ তো ঠিক আছে, পজিটিভ মাথায় না রাখলেও হবে, মার্কেট বাড়লে কারই বা কি আছে। আচ্ছা নেক্সট হচ্ছে আপনার, যদি আমি এফআইআই ডিআইআই ডেটা খুলি এখানে, নেক্সট হচ্ছে এফআইআই ডিআইআই ডেটা কেমন কি চলছে। তো এখানে কারেন্টলি এফআইআইদের দিকটা যদি দেখি, তো এফআইআই, হ্যাঁ, তো এফআইআই এর দিকটা যদি কারেন্টলি দেখি, তো এফআইআই কারেন্টলি অল্প 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 করে কিনে আছে। এইটা যদি আবার সেলিং হয়, সে আগের মতো এফআইআই সেলিং কিছু কারণে যদি হয়, সেলিং করার মতো কিছু নেই, বাট কিছু কারণে যদি এফআইআই সেলিং হয়, কিছু কারণে, আগের বার কি হয়েছিল, সেপ্টেম্বর অক্টোবরে কোয়ার্টারলি রেজাল্ট বাজে আসছিল, তাই জন্য যে কোম্পানিতে ইনভেস্ট করেছিল তারা ব্যবসা দিতে পারছে না, তারা ব্যবসা দেখাতে পারছে না, তাই জন্য ওখান থেকে বেরিয়ে আসছে, সেল করছে বা রিঅ্যালোকেট করছে, সে টাকাগুলো এখন হয়তো রিঅ্যালোকেট করছে। তো সেই ক্ষেত্রে ওরাম যদি হয়, তাহলে আবার মার্কেটে একটু ফল দেখতে পারি। অ্যান্ড তার জন্যই মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে 3 নম্বর, সেটার সাথে রিলেটেড, এফআইআই সেলিং এর সাথে রিলেটেড, কোয়ার্টারলি রেজাল্ট বেরোনো শুরু হয়ে গেছে, 1 সপ্তাহ অলরেডি হয়ে গেছে, বড় বড় কিছু কিছু ইম্পর্টেন্ট কোম্পানি চলে এসছে। এইবার হয় না যে কোম্পানি একসাথে, গাদাগুচ্ছি কোম্পানি একসাথে রেজাল্ট দেখাবে, এক এক দিনে 17টা 27টা 28টা 17, মানে এক একটা সপ্তাহে 50টা 60টা 80টা 90টা করে কোম্পানি হয়তো
রেজাল্ট আসবে। তো এই রেজাল্টগুলো খুব ইম্পর্টেন্ট হবে দেখার বিষয় যে কেমন কি রেজাল্ট হয়, সেই হিসাবে স্টকে এফেক্ট পড়বে। অ্যান্ড স্টকে এফেক্ট পড়লে কি মার্কেটটা অল ওভার আপ বা ডাউন থাকতে পারে। শুধু নিফটি আমার দেখে লাভ নেই, বিকজ নিফটিতে মোটে 50টাই স্টক থাকেন, 50টাই রেজাল্ট আসবে। তো নিফটির বাইরেও তো বাকি শেয়ার আছে, অ্যান্ড আপনাদের বেশিরভাগ ওগুলোই কেনা, তো ওইগুলোরও রেজাল্ট ইন্ডিভিজুয়ালি সবাইকে দেখতে হয়। অ্যাটলিস্ট ইন্ডিভিজুয়ালি মানে যেগুলো আপনাদের নিজস্ব কেনা আছে সেগুলো তো ট্র্যাক করতে হবে। যদি অপশানের ওয়াই ডেটা যদি দেখি নিফটির কারেন্টলি ওয়াই ডেটা যদি দেখি, তো ওয়াই ডেটা কেমন কি দেখাচ্ছে কারেন্টলি। হ্যাঁ, তো নিফটির ওয়াই ডেটা যদি আমি দেখি, কারেন্টলি 24,200 আবার টাচ করতেই পারে, মানে যেটা মার্কেট ক্লোজ হয়েছে সেই হিসাবে আমি বলছি 24,200 টাচ করতেই পারে। এখানে হায়েস্ট আশেপাশে হায়েস্ট ওপেন ইন্টারেস্ট ওখানেই আছে। অ্যান্ড তারপরে উপরের দিকে অতটা আমি কনফিডেন্স দেখছি না, 24,300তে অল্প একটু আছে। উপরের দিকে অতটা কনফিডেন্স দেখছেন, সব থেকে বেশি কনফিডেন্স আছে সেই মার্কেট 25,500 মানে অল টাইম হাই থেকে 800 পয়েন্ট নিচে প্রায় ওইখানে আছে। 25,500তে সব থেকে বেশি হয়ে আছে, ওখানে বেশি ইন্টারেস্ট আছে। কিন্তু নিচের দিকে আবার মার্কেটের নিচের দিকে ডাউন সাইডে আবার বেশি ইন্টারেস্ট আছে, যেটা হচ্ছে সাইকোলজিক্যাল লেভেলগুলো 24,000-এ আছে, কিছু 23,900-তে, কিছু 1,00,000-এর কাছে আছে, আবার 1,00,000-এর কাছে আছে, ধরুন 23,800-তে আছে। এখানে সাইকোলজিক্যাল লেভেল 23,500-তে আছে, এইখানে আবার আছে 23,000-এ আছে। ঠিক আছে, আপনার এখানে আছে 22,500। সাইকোলজিক্যাল লেভেলগুলো মোটামুটি আপনার আছে, 1,00,000-এর কাছে আছে 22,000-এ। তো এই জিনিসগুলো আপনাকে একটু মাথায় রাখতে হবে যে কোন দিকটা একটু বেশি ওয়াই আমাদের কী হচ্ছে। চেঞ্জ ইন ওয়াইটাও দেখতে হবে যে কোথায় কি, এখানে মাইনাস মানে কি এখান থেকে হালকা করে দিচ্ছে আস্তে আস্তে, মাইনাস মানে এগুলোর থেকে হালকা হয়ে যাচ্ছে, যে কনফিউশন ক্রিয়েট হচ্ছে যে এইখানে হয়তো আমরা ভুল ট্রেড নিয়েছি বলে বেরিয়ে আসছে, সেলিং যে করেছিল এগুলো বেরিয়ে আসছে। ঠিক আছে, এইখানে ধরুন এখানে এগুলো তখন এখানে এখানে মাইনাস হয়েছে, বাট এগুলো তখন প্লাস হয়েছে। তো সেই হিসেবে আপনাকে মার্কেট কোথায় যাবে, আপ যাবে ডাউন যাবে সেই হিসেবে, মানে যারা ট্রেড করেন ট্রেডারদের বলছি, ইনভেস্টাররা যারা কিনে 6 মাস 1 বছর ইনভেস্ট মানে 1 বছরের ওপরে, 1 বছরের ওপরে 2 বছর 5 বছর রাখবেন, তাদের জন্য সব দেখতে হয় না। যারা ট্রেড করবেন 1 সপ্তাহের মধ্যে ট্রেড করবেন, 1 দিন 2 দিন দেখবেন, তারা এই চেঞ্জ ইন ওয়াইটা দেখতে পারেন যে কোথায় কি আমাদের ওয়াই গুলো চেঞ্জ হচ্ছে, মাইনাস হচ্ছে কি প্লাস হচ্ছে, সেগুলো দেখতে পারেন, খুব ইম্পর্টেন্ট দেখার। বাকি যারা ইনভেস্টার যারা ট্রেডার তারা কি করবেন আমি একটুখানি এখানে বুঝিয়ে দিই। তার আগে টেলিগ্রামে যদি ফ্রি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক যদি নিচে থাকে জয়েন করে নিয়ে এই ভোটটা যদি আগের দিনে না করে থাকেন তাহলে করবেন। আপনার মধ্যে কি হতে পারে, 26,000 আগে যাবে নাকি আবার 22,000 ছবি, এটা আপনারা ভোট করবেন। আচ্ছা, যারা ইনভেস্টার্স যাদের পয়সা লাগবে, যাদের পয়সা লাগবে দু রকম হয়, একটা হচ্ছে মিউচুয়াল ফান্ডস, একটা হচ্ছে ডিরেক্ট স্টকস। ডিরেক্ট স্টকস নিয়ে থাকে, মিউচুয়াল ফান্ডে যদি কোনো গাইডেন্স দেওয়ার কেউ থাকা উচিত, ফিনান্সিয়াল অ্যাডভাইজার, কোনো এমফি রেজিস্টার্ড, কোনো সার্টিফাইড কোনো ডিস্ট্রিবিউটর কেউ থাকে, তো ওটা তাদের উপর ছেড়ে দিন, তারা যেটা বলবে সেটা শুনুন। যদি তারও নলেজ থাকে, সে আপনাকে গাইড করে যাচ্ছে মান্থলি বেসে, ডেলি বেসে কারো গাইড করার মানে আপনি তো একা ক্লায়েন্ট না তার, তো ডেলি বেসে গাইডেন্স পাওয়া সম্ভব না। মান্থলি বা 2 মাস 3 মাস অন্তর কিছু না কিছু মার্কেট নিয়ে ইনসাইটস দিচ্ছে বা গাইড করছে, বা ফোন করে যখন যে আপনি বলতে পারছে সেই হিসেবে গাইড করছে, তো ঠিক আছে তার আন্ডারে থাকুন। আমি বলবো ঠিক আছে থাকুন। ডিরেক্টের থেকে রেগুলারে থাকলে কি আপনি মোটামুটি সবকিছু জানতে পারবেন। বাকি যদি নিয়ে থেকে করেন তো নিয়ে থেকে যেটা বুঝছেন করুন, অসুবিধা কিছু নেই। যদি ইনভেস্টার লং টাইম ইনভেস্টার হন তাহলে মার্কেট নিয়ে দেখার কোনো বিষয়ই নেই, সবকিছুই ঠিক আছে, মার্কেট লং টার্মে বাড়বে। যদি ডিরেক্ট স্টকসে আপনারা ইনভেস্ট করেন তাহলে আপনাকে এখানে কোয়ার্টারলি রেজাল্টসগুলো দেখতে হবে, কোয়ার্টারলি রেজাল্টস দেখতে হবে। অ্যান্ড ট্রাম্পের যে ট্যারিফ পলিসি যেগুলো বলছেন ফিউচারে যদি আবার বলে, তাহলে সেই ট্রাম্পের ট্যারিফ পলিসিসগুলো আপনার স্টকের সাথে নেগেটিভ কিছু ইম্প্যাক্ট ফেলবে কিনা ফিউচারে। যেমনি ধরুন আইটি সার্ভিসেসের পুরো ইউএস বেসড, পুরোপুরি ইনফোসিস, উইপ্রো, টিসিএস, ওইগুলো ইউএস থেকে বেশিরভাগ রেভিনিউ আসে, তো ওইখানের সাথে এফেক্ট হয়েছে। টাটা মোটরস, ইউরোপিয়ান ইউনিয়ন, তাদের গাড়ি 100% থেকে 10% যদি ট্যারিফ কমিয়ে দেয়, তাহলে বিদেশি গাড়িগুলো এখানে হয়তো সস্তা হয়ে যাবেন, কিনবে বেশি, ঠিক আছে, লোকে কিনবে বেশি। তো সেই ক্ষেত্রে টাটা মোটরস ধরুন একটা ওটাই দিয়ে হয়ে যায়, তাহলে একটা বাজে নিউজ। তো এই জিনিসগুলো আপনাদের কি করতে হবে, একটুখানি দেখে রাখতে হবে আপনাদের ইন্ডিভিজুয়ালি। বাকি শুধু মার্কেট বা নিফটি দেখলে আপনারা নিফটি বাড়া মানে আপনার স্টক বাড়বে, এটা কোনোদিন কোথাও লেখা নেই। বিকজ নিফটিতে ধরুন এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, কোটাক এগুলো একটু বেড়ে গেল না, তাহলে নিফটি এমনিই বেড়ে যায়।
ঠিক আছে, এয়ারটেল এগুলো একটু বেড়ে গেল তো নিফটি এমনিই বেড়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনার স্টকসে কোয়ার্টারলি রেজাল্ট অ্যান্ড ট্রাম্পের ট্যারিফগুলো আপনার কোম্পানির উপর এফেক্ট হচ্ছে কিনা সেরাম দেখে, সেরাম সেক্টরে যদি আপনার পড়ে তাহলে ওখান থেকে আপনার বেরিয়ে যাওয়াটা বেটার। ঠিক আছে, যতই লং টার্ম হোক এখানে, তাহলে রিসাভেল করতে পারেন। মিউচুয়াল ফান্ড হলে কোনো অসুবিধা নেই, ফান্ড ম্যানেজার ঠিক রিসাভেল করে দেবে, ওটা নিয়ে কোনো টেনশন নেই। মিউচুয়াল ফান্ড হচ্ছে যারা টেনশন নিতে চায় না, পয়সা আস্তে আস্তে হোক বাট তৈরি হবে। আর এটা হচ্ছে যারা টেনশন নিতে চায়, অনেক টাইম আছে, নিজস্ব অন্য কোনো কাজবাজ আমি করবো না, আমি চাকরি বাকরি সব করবো না, শুধু ফুল টাইম এটা করবো স্টকসে, তাদের জন্য তো করতে পারেন, কোনো প্রবলেম নেই। যারা যারা ট্রেড করছেন, ট্রেডার্স, যেহেতু এখানে একটা সতর্ক আমি থাকতে বললাম, তো তার জন্য কি করতে পারেন, কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস আমি করছি না, কোনো স্ট্রাইক প্রাইস তো বলছি না, তাহলে অ্যাডভাইস কি করেই বা হবে, এমনিতেই হচ্ছে না, বাট স্টিল কি কেমন কি নিয়ে যেতে পারেন আপনারা, কল বা পুট দুদিকেই যা কিনবেন, পুটের দিকটা একটুখানি রিস্ক টু রিওয়ার্ড রেশিও তো অনেকটা ফেভারেবল আছে, ঠিক আছে। কলের দিকে যদি উপরের দিকে কেনেন, যে মার্কেট উপরে যাবে এইখান থেকে রেজিস্ট্যান্স থেকে, তাহলে তো রিস্ক টু রিওয়ার্ড রেশিও ফেভার করবে না। আইদার মার্কেটটাকে একটুখানি পুল ব্যাক হতে দিন, যদি নিচে যায় নিচে যেতে দিন, তারপরে একটু কল সাইড কিনলে কিনতে পারেন। আর যদি সেটা না হয় তাহলে আপনারা একটা নিয়ারেস্ট যে সাইকোলজিক্যাল লেভেল আছে, সেই সাইকোলজিক্যাল লেভেলের একটা কল কেনা সত্ত্বেও, যদি কল কেনা থাকে আগে থেকে, তাহলে সেটার একটা পুট কিনে রাখতে পারেন হেজিং পারপাসে, হেজ করার জন্য। হেজিং পারপাসে একটা পুট কিনে রাখতে পারেন নিয়ারেস্ট সাইকোলজিক্যাল লেভেলে, যারা অপশানসে কাজ করেন তাদের জন্য আমি বললাম, ঠিক আছে। ওকে, আর ইনভেস্টাররা নিউ লামসাম যদি কেউ করতে চান, আগেন যদি পেছনে কোনো অ্যাডভাইজার বা ডিস্ট্রিবিউটার থাকে তো তাদেরকে কন্ট্যাক্ট করবেন, যদি না থাকে তো ইউ ক্যান গো ফর এসটিপি। এখন এসআইপি যেটা চলছে, এসআইপি তো হাত দিতে হয় না, ডাউনেও কাটবে আপেও কাটবে, তো কোনো অসুবিধা কিছু নেই। এসআইপি এভরি মান্থে ইনভেস্ট হচ্ছে, তো ওটা নিয়ে তাকাতে হয় না, তাকাবেন 10 বছর পরে। এসআইপি নিউ লামসাম এখন রেজিস্ট্যান্সের কাছে ইনভেস্ট করাটা অতটা ভালো বিষয় না। যদি ইনভেস্ট করলেন তারপর দেখলেন 10 দিন পর মার্কেট আবার একটু হলেও পড়লো, তখন রিগ্রেট হতো, একটুখানি 10 দিন পরে যদি আজকে ইনভেস্ট করতাম ভালো হতো। তার জায়গায় আপনি এসটিপি ইনভেস্ট করুন একটা ঠিকঠাক কনজারভেটিভ কোনো ফান্ডে, যেটা বেশি হালচাল হয় না, বা ডেট ফান্ডে বলতে পারেন, তো সেইটা ইনভেস্ট করে, বা লিকুইড ফান্ডে যাই হোক, তো সেখান থেকে আপনি কি করুন, একটা ইকুইটিতে আপনার হিসেব মতো আপনার যেটা ফান্ড আছে সেটা হচ্ছে 3 মাস, 6 মাস, 9 মাস, 12 মাস, 24 মাস, এইরকম একটা এসটিপি চালিয়ে নিন। ধরুন যারা যারা এনজে ওয়েলথে আমাদের ক্লায়েন্ট আছে, তারা অনেকে কোয়েশ্চেন করেছিলাম, আমি একবারে সবাইকে একবারে ক্লিয়ারও করে দিই, যে এরকম আপনারা যখন যে কোনো অ্যাক্সিস স্মল ক্যাপ যেখানে বোঝাচ্ছি, যে কোনো ফান্ড সিলেক্ট করবেন, এই রিডিমশন এখানে এসডব্লিউপি রিডিমশন একসাথে চালু করা যায় এনজে ওয়েলথে, সুইচের এখানে ক্লিক করবেন আপনাদের অ্যাকাউন্টে, আপনারা নিজে থেকে দেখতে পাবেন দুটো অপশন, একটা হচ্ছে সুইচ, একটা হচ্ছে এসটিপি। এরকম এখানে থাকবে এখানে থাকবে এসটিপি, এখানে থাকবে সুইচ। এসটিপিতে ক্লিক করলে কি হবে, আপনার সেট করে দেবেন 6 মাস, 12 মাস, এই সেই। আর ক্লায়েন্ট থাকলে আমি তো নিজে থেকেই তার হয়ে আমি কোন ফান্ডের থেকে কোন ফান্ডে কি করতে হবে সেটা তো আমি বলেই দেবো, তো ওটা কোনো করিয়ে দেবো, অসুবিধা নেই, আপনার থেকে ওটিপি নিয়ে করিয়ে দেবো, তো আপনাদের কোনো টেনশন নিতে হবে না। তো কিছু কিছু আমি কোয়েশ্চেন্সের দিকে চলে যাই। তার আগে লাস্ট একটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে নিফটির সাথে আরএসআই এর কি তুলনা, এটা হয়তো আমি বুঝিয়ে দিয়েছি, তো এটা আমি স্কিপ করব, এটা নিয়ে অনেক কোয়েশ্চেন্স হয়ে গেছে। অ্যান্ড এটার সাথে আরএসআই এর অনেক ডাইভারজেন্সও হয়, যে ধরুন মার্কেট বাড়ছে আরএসআই কমছে, এরকম হতে পারে। সবসময় যে মার্কেট বাড়লে আরএসআই বাড়ে ওরকম না, মার্কেট বাড়ছে আরএসআই অনেক সময় কমে, ডাইভারজেন্স বাগেরা অনেক কিছু আছে। তো অত ডিটেলসে আমি যাচ্ছি না, যেটুকু বোঝানোর এখন দরকার সেইটুকুনি করছি, নাহলে ভিডিও লম্বা হয়ে যাবে। একটা আরএসআই নিয়ে ডেডিকেটেড ভিডিও যদি চাই নিচে কমেন্ট করবেন, তো সেই হিসাবে আমরা বানিয়ে দেবো। যদি কোনো এক্সট্রা আপনাদের কোনো কোয়েশ্চেন্স থাকে এরকম ফান্ড কিছু নিয়ে, তো ইচ অ্যান্ড এভরি সবার কোয়েশ্চেন আমার নেওয়া পসিবল না, তো নিচে কমেন্ট করে দিতে পারেন। অ্যান্ড ভিডিওটা কেমন লাগলো সেটাও আপনার মতামত কমেন্ট করতে পারেন। রাজদা ইউটিআই কোয়ান্টাম রেগুলার গ্রোথ এটা কেমন ফান্ড একটু বলবেন। ফার্স্ট অফ অল কোনো রেগুলার ফান্ড এখানে বলা, আমার কোনো ফান্ডই এখানে বলা আমার উচিত না, বিকজ আপনার গোল আমি জানি না, আমার গোল আমি জানি না। এবার গোল যদি থাকে ধরুন 10 বছর, 15 বছর, 20 বছর, তাহলে যে কোনো ফান্ড আপনাকে, আমার মতে ইন্ডিয়া যে বাড়বে, তো যে কোনো ফান্ড এক্সেপ্ট ফর সেক্টরাল ফান্ডস, যে কোনো অ্যাক্টিভ ফান্ড আপনাকে 10 থেকে 20%-এর মধ্যে এর মধ্যে রিটার্ন দিয়ে দেবে, যেটা এফডি কে বিট করবে, প্লাস ইনফ্লেশনকে বিট করবে। এর উপর তো ইনফ্লেশন হয় না, তো যে কোনো ফান্ড সেক্টরাল ফান্ড ছাড়া রিটার্ন দিয়ে আপনাকে চলে যাবে। বাট আপনার গোল যদি 15-20 বছরের হয়, তাহলে একটু অ্যাগ্রেসিভ ক্যাটাগরিতেই যাবেন। তার থেকে এর থেকে অনেক ভালো ভালো ফান্ড আছে, আপনারা যেতেই পারেন। ইউটিআই ইজ মেনলি নোন ফর ইন্ডেক্স ফান্ডের জন্য ভালো আমার মতে, যেটুকু আমি স্টাডি করেছি।
বাট আপনি অন্য এমসিতেও যদি যেতে চান শিফট করে, তাহলে যেতে পারেন একটা ভালো ফান্ড নিতে। এর থেকে কোয়ান্টাম ফান্ডের থেকে অনেক ভালো ভালো ফান্ড আছে। বাকি রেগুলারে আপনার আছে, কেউ তো আপনাকে সাপোর্ট করেইছে, কন্ট্যাক্ট করেছে, তো সেই হিসাবে যে করেছে সে আপনার গোল দেখে হয়তো দিয়েছে, অ্যান্ড তাকে জিজ্ঞেস করতে পারেন যে কি দেখে দিয়েছে না দিয়েছে, তো সে বেটার বলতে পারবে আপনারটা। আই থিঙ্ক নিফটি উইল রিচ 30,000 বাই দিস ইয়ার এন্ড, ইনি এনার বক্তব্য বলেছে। তো আমার এরকম লোক খুব ভালো লাগে যে নিজস্ব বক্তব্য রাখে আর নিজস্ব পার্সপেক্টিভ থাকে। আপনার কি মনে হয় এই বছরের মধ্যে কত নিফটি যেতে পারে? তো নিচে একটা কমেন্ট করবেন, আমি দেখে নেবো যে সবার মাথায় কি চলছে। থ্যাংকস রাজ ফর ইউর এক্সপিরিয়েন্স শেয়ারিং উইথ আস, কিপ গ্রোয়িং অ্যান্ড কন্টিনিউ টু টিচ আস উইথ ইউর ডিপ নলেজ। থ্যাংক ইউ সো মাচ। আমি এরকম বানাতে থাকবো। আজকে 200 নম্বর ভিডিও হয়েছে, 2000 ভিডিও হয়তো আপনারা মানে চ্যানেলে থাকলে ইচ অ্যান্ড এভরি ভিডিও দেখলে আপনারা হয়তো 2000 ভিডিও কোনোদিন দেখবেন, তখন হয়তো বয়সটা বেড়ে যাবে, আর কিছু না। 30,000 এটা রইল কথা। 30,000 অবশ্যই আমরা দেখবো, বাট আমার মতে এই বছর আমরা দেখবো না। এটা পিওরলি আমার মত। আমি চাই 30,000 কেন, আমি ভুল হয়ে যাই, আমি 50,000 দেখবো। আমার বলো, আমি যে ব্যবসা করি ফান্ড ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, সেটা আমার ব্যবসাই বাড়বে, আমার ব্যবসায় 5 গুণ 10 গুণ হয়ে যাবে হয়তো 50,000 নিফটি পৌঁছালে। বাট যদি আমি ঠিকঠাক আমি টেকনিক্যালি বলি অ্যান্ড মার্কেট যেটুকু বুঝি, আমার মতে মার্কেট একটা সাইডওয়েজ রেঞ্জের মধ্যে ঘুরতে পারে এখন কিছু মাস। তারপরে যুদ্ধ ফুদ্ধ কিছু হয়তো ট্রিগার হলেও হতে পারে, রাশিয়া ইউক্রেন বা ইসরায়েল, ইরান ইসরায়েল ওইগুলো। অ্যান্ড 30,000টা হয়তো নেক্সট ইয়ার দেখলেও দেখতে পারি, বাট এই বছরে আমার মতে হয়তো 30,000টা দেখবো না। এটা আমার মতে এখন কারেন্টলি লাগছে ইম্পসিবল। এই বছরে দেখবো না, নট ইন 2025। এবার আপনার মতামত আছে, ভেরি গুড, কোনো অসুবিধা নেই। আমি বলবো আপনি আপনার মতামতে, যার যা মতামত নিজের মতো স্টিক থাকুন, কোনো অসুবিধা নেই। রাজ, আমার 15 লাখ টাকা থেকে 1 কোটি টাকার কাছাকাছি করতে চাই, এটা কতদিনে সম্ভব হতে পারে? আপনার সহযোগিতা কি সম্ভব? অবশ্যই সম্ভব, আমাদের কাজই এইটা, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টটাই আমাদের কাজ। আমার বয়স 40, অনুগ্রহ করে আমাকে সহযোগিতা করবেন। তো 15 লাখ আপনার কাছে ধরুন একবারে লামসাম আছে, তো এখন যদি আপনার কাছে থাকে, ওয়েল অ্যান্ড গুড, ইউ ক্যান কন্ট্যাক্ট আস, আমাদের নিচে নাম্বার দেওয়া আছে। তো অফিসে ভিজিট করে আমাদের বাকি কথা বলে গোল জেনে করতে পারেন। এবার বাকি এসটিপি করি বা লামসাম করি সেটা পরের ব্যাপার, আপনার সাথে পার্সোনালি ডিসকাস করে নেবো। কিন্তু 15 লাখ যদি আছে আপনার কাছে, অ্যান্ড এখানে যদি কেমন কি পয়সাটা হতে পারে, 1 crore কতদিনে আমরা পৌঁছাতে পারি সেটা আমরা দেখে নিই। যদি 15 লাখ এখানে 15 লাখ দিয়ে দেওয়া আছে, এখানে 15 ইয়ার্সে 15% রিটার্ন পাই, তাহলে এখানে হয় 1 crore 22, 15% রিটার্ন 15 বছরে। যদি বললেন যে আমার এটা 15 বছর হবে না, 12 বছরের জন্য দরকার, তাহলে একটু অ্যাগ্রেসিভ একটু যেতে হবে। 18%-এ কি হবে? তো 17.5-18%-এ হয়ে যায় 12 বছরে। যদি বলছেন আমার 10 বছরে এটা দরকার, তাহলে 10 বছর 18%-এ আপনার কত হবে? 78-79 লাখসের মতোই হবে। তখন আপনার হয়তো 22% বা এরকম অ্যাপ্রক্সিমেটলি কিছু দরকার, 21%-এর কাছাকাছি আপনার দরকার হবে ফান্ডটায়। 21% হলে তবে আপনার, তো সেই হিসাবে গ্রো করবে আপনার ফান্ডটা যেন 20, 21, 22-এর মাঝামাঝি থাকে 10 বছরে, তবে আপনি 10 বছরে করতে পারবেন। যদি সেটা 18 কাছাকাছি থাকে তাহলে 12 বছর, যদি 15 কাছাকাছি থাকে তাহলে 15 বছর, সেরকম করতে পারবেন। এবার ইনফ্লেশন অ্যাডজাস্টেড আপনার চাই কি শুধু 1 crore চাই, সেটা আলাদা ব্যাপার, সেটা ইউ ক্যান ডিসকাস উইথ মি। আমাদেরকে নিচে নাম্বার দেওয়া আছে, আর এটা আমার পার্সোনাল নাম্বার 7003684863। যে কোনো দিন রাত 8টা থেকে 10টা, রবিবার ছাড়া আপনি ফোন করতে পারেন। বিজি পেলে আমরা সবাইকে কল ব্যাক করে নিই। আরেকটা নাম্বার দেওয়া আছে কৌশিক বলে, তাকেও ফোন করতে পারেন, একই ব্যাপার। অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করতে পারেন, বা অনলাইনে আমাদের প্যান কার্ডের ছবি, ইমেল আইডি, ফোন নাম্বার পাঠিয়ে রাখবেন। একটু সময় লাগবে, 1 মাস মতো একটু রাশ আছে আমাদের, এখন চলছে 1 মাস মতো সময় লাগবে। আপনার অ্যাকাউন্ট এনজে ওয়েলথে ওপেন হয়ে যাবে। এনজে ওয়েলথ হচ্ছে ইন্ডিয়ার টপ ব্রোকার। তো সেইখানে হয়ে যাওয়ার পরে আমি আপনাকে অ্যাডভাইস যে করছি, তো আমার লাইসেন্স নাম্বার আর আমার নাম আপনার অ্যাকাউন্টে চলে আসবে, এমএফ অ্যাকাউন্টে। তারপরে আমি আপনাকে লাইফ টাইম গাইড করতে পারবো যতক্ষণ আপনার গোল কমপ্লিট হচ্ছে। বাকি আপনার যদি মনে হয় যে আপনি এতদিন নিয়ে থেকে করছিলেন আপনার, বা যেখানে করায় সেগুলো আপনি পাচ্ছেন না ভালো গাইডেন্স, বা নিয়ে থেকে পাচ্ছেন না, হচ্ছে না, বুঝতে পারছেন না যে ফিউচারে 10 বছর পর টাইমটা কি ওয়েস্ট হয় বা কিছু বুঝতে পারছেন না, তো আমার একটা গাইডেন্সের দরকার, তার জন্য ইউ ক্যান কল আস। আপনার সেমিনারটা কবে হবে? সেমিনার নিয়ে একটা ব্যাড নিউজ আছে, যেটার জন্য এখন অবধি আমরা বলিনি, আজকে আমি বলে রাখছি। সেমিনারে কি হয়েছে, আমাদের ফার্স্ট আমাদের ক্যাপাসিটি ছিল হচ্ছে 250 to 300, 300 জন। তারপরে আপনাদের এত ভালোবাসা দিয়েছেন, গুগল ফর্ম ভরে ভরে 1200-1500 জন হয়ে গেছে, 1500 জন অ্যাডমিশন হয়ে গেছে।
এরপরে কি হচ্ছে, না আমরা পাচ্ছি পুলিশ পারমিশন, না পাচ্ছি অত বড় একটা অডিটোরিয়াম, অ্যান্ড পেলেও সেগুলো ফিল থাকছে প্রত্যেক শনি রবি, না কোনো স্কুলের পারমিশন নেওয়া আছে, না কোনো কিছু বড় বড় পলিটিক্যাল পার্টির পারমিশন নেওয়া আছে, কিছু আছে। তো আমরা জানি আপনাদের শনি রবি ছাড়া হবে না। তো আমরা শনিবার চেষ্টা করছি, আমাদের শনিবার মানে যে কোনো এএমসি যদি আসবে, ধরুন এসবিআই থেকে কেউ আসলো, আমরা ডাকলাম, বা এইচডিএফসি থেকে কেউ আসলো, তো তাদের আবার ফার্স্ট স্যাটারডে অ্যান্ড থার্ড স্যাটারডে ছাড়া হবে না। তো দুটো শনিবারই আমাদের কাছে সময় আছে। দুটো শনিবারের মধ্যে জায়গা ফিল হয়, এটা একটা খুব অসুবিধা। তো এটা আমরা লাস্ট একটা ট্রাই করছি, যদি না হয় আমরা কি করব, এইবারের জন্য আমরা কি করব, সবাইকে যে 50 রুপিস করে যে বুকিং অ্যামাউন্ট যারা যারা করেছিলেন সবার নাম, ফোন নাম্বার, ডেটা আমাদের অ্যাপ থেকে আছে, আমাদের জিএসটি বাগেরা ট্যাক্স ফ্যাক্স যা আছে ওটা আমাদের লস যাক আমরা নিজে থেকে বিয়ার করব, বাট আপনারা যেটুকু পে করেছেন পুরোপুরি বিল অ্যামাউন্ট আমরা রিফান্ড করে দেবো। বাট আমরা করব কাদেরকে নিয়ে করব, অনলি ফর আমরা আগে ক্লায়েন্টসদের নিয়ে করব, ছোট ছোট করে 100 থেকে 150 জনের ভাগ 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 করে আমরা ক্লায়েন্টসদের করবো। 150 জন হলো, তারপর আবার 150 জন হলো, তারপর 1 মাস পর 150 জন, প্রত্যেক মাসে 150 জনের করে আমরা হয়তো প্রাইভেটলি মিট করবো। ঠিক আছে, সেইটা আমরা করবো। বাট ওইটা আমরা সবাই পুরো পাবলিক মিলে হ্যাপাজার্ড হয়ে যাচ্ছে, এখন পুরোপুরি পারমিশন পাচ্ছে না, বাট সব স্লটস এখন ফুল। অ্যান্ড এটা আমরা দেখছি, আর 1 সপ্তাহ সময় নিচ্ছে, নাহলে আমাদের দিক দিয়ে ফোন করে আপনারা যা আছে পুরোপুরি অ্যামাউন্ট রিফান্ড পেয়ে যাবেন, ইনক্লুডিং যেটুকু আমাদের লস যাচ্ছে জিএসটি অ্যামাউন্ট পে করতে হয় সেটুকু আমি আমাদের থেকে দিয়ে দেবো, অসুবিধা নেই, যাতে আপনাদের কোনো লস না হয়, বিকজ এটা আপনাদের ভুল না, এটা আমাদের ভুল। আচ্ছা, এটা তো হয়ে গেছে। বাকি যদি কোনো ডাউটস থাকে নিচে কমেন্ট করবেন। নেক্সট ভিডিওটা এই কোন একটা টপিক আছে যে ট্রাম্প যে 90 ডেজ ট্যারিফ পজ করেছে, এটাতে তার কি বেনিফিট, বা আদৌ আমাদের বেনিফিট হবে কিনা, এটা কি ভেবে করেছে, বা কি হতে পারে এইটার পরে 90 ডেজের পরে ট্যারিফ কিছু তো একটা হবে, হতে পারে। তো এইটা নিয়ে যদি কোনো ভিডিও চাই তাহলে নিচে একটা কমেন্ট করে দেবেন, না চাইলে কোনো অসুবিধা নেই। যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, লাইক করবেন, শেয়ার করবেন, অ্যান্ড অন্য বন্ধুদের সাথেও যারা যারা আছে তাদেরকেও বলবেন কমেন্ট করতে যে বছরের শেষে কেমন কি যেতে পারে নিফটি, আপনার মতে অনলি নিফটি কেমন কি যেতে পারে। আজকের জন্য এইটুকুই রাখছি, সবাইকে থ্যাংক ইউ সো মাচ, কিপ ইনভেস্টিং, কিপ ট্রেডিং।